জনগণের ধারণা সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন দেরি করছে ফখরুল। আগামী বাংলাদেশ চলবে তরুণদের আকাঙ্ক্ষায় ডক্টর শফিক। আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সেভেন শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। আগামী বিজয় দিবসের মধ্যেই জাতি স্বৈরাচার এবং তার দোসরদের বিচারে আনন্দ উদযাপন করতে পারবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর অ্যাটর্নি জেনারেল বলেছেন, জাতির মধ্যে ঐক্যের যে ফাটল ধরেছে ফ্যাসিস্টদের বিচারের ক্ষেত্রে এটি এখন বড় বাধা। তবে দ্বিমত করা মানেই ঐক্যে ফাটল নয়, বরং সেটি গণতন্ত্রের সৌন্দর্য বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দিনব্যাপী আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার বিচার, সংস্কার ও আগামী নির্বাচনের পথ খুঁজতে ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। 2 দিনব্যাপী সংলাপের দ্বিতীয় দিনে অংশ নেন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। দ্বিতীয় দিনে আলোচনায় প্রাধান্য পায় গণহত্যা, গুম ও খুনের বিচারের বিষয়টি। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিচারের বিষয়ে সরকারের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুললে আইন উপদেষ্টা বলেন, বিচার নিশ্চিতে যা যা করণীয় সবই করা হচ্ছে। তবে নানামুখী স্বার্থের কারণে সবার মধ্যে যে অনৈক্য তৈরি হয়েছে এই বিচারের পথে প্রধান অন্তরায় বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। জুলাই গণঅভ্যুত্থানে অন্তত 3টা বড় লক্ষ্য আছে। একটা হচ্ছে বিচার, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে নির্বাচন। বিচারটা মূলত আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বে। এখানে কোনো রকম কোনো গাফলতি হচ্ছে না, হবে না। কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে ব্যারিকেড তৈরি করার যে ঐক্য, সেই ঐক্যে যে ফাটল ধরেছে সেই ফাটলটাই প্রথম চ্যালেঞ্জ। কেউ জমি দখলে ব্যস্ত, কেউ ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত, পদ পদবি দখলে ব্যস্ত, কেউ নিজস্ব লোক পুনর্বাসনে ব্যস্ত। কিন্তু খুনিদের ধরিয়ে দেওয়ার জন্য, খুনিদের বিচারের জন্য আমাদের উপর যে পরিমাণ চাপ প্রয়োগ করার প্রয়োজন ছিল সেইখানে আপনারা ফোকাস করেননি। সংলাপের ভিন্ন অধিবেশনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে নতুন যে বাংলাদেশ গঠিত হয়েছে, সংস্কার করা না গেলে তা হবে সেসব শহীদদের রক্তের সাথে বেইমানি। এই সময় যদি আমরা কিছু সংস্কার করতে না পারি তাহলে আর কখনো করা যাবে না। কারণ আমরা একবার ট্রাই করেছিলাম 2007-এ, কিছু করেছিলাম, সেগুলো থাকেনি পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতা ছিলেন তাদের কারণে। আর এখন যদি করা না যায়, এখন যদি আমরা সংবিধানের দোহাই দেই, আমরা অন্যান্য আইনের দোহাই দিই, যদি না করতে পারি, রক্ত দিয়ে যারা শহীদ হয়েছে তাদের প্রতি একটা অন্যায় করব। আমি বলছি না যে আমরা 5 বছর 6 বছর থাকবো। সংস্কার যে কোনো সময় করা যায়, মাইট টেক জাস্ট 1 year। অন্যদিকে কিছু বিষয়ে দ্বিমত তৈরি হয়েছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জাতীয় ঐক্যে কোনো ফাটল ধরে নাই। যে ঐক্য আমাদের মধ্যে গড়ে উঠেছিল 5ই আগস্টের সময় পর্যন্ত, সেটা কিছুটা দুর্বল হয়েছে। আমি পার্সোনালি কিন্তু সেভাবে মনে করি না। হ্যাঁ, কিছু ব্যাপারে দ্বিমত হয় আমাদের, কিন্তু দ্বিমত হওয়াটা গণতন্ত্রের সুস্বাস্থ্যের লক্ষণ। সংলাপে প্রত্যেকেরই কণ্ঠে ছিল, হাজারো মানুষের রক্তের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে তা যেন কোনো স্বার্থের কারণে বেহাত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জনগণের মধ্যে ধারণা তৈরি হচ্ছে ইচ্ছাকৃতভাবেই নির্বাচন বিলম্বিত করছে এই সরকার। তিনি বলেন, দীর্ঘ সময় অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকা ঠিক নয়। আর দেশে যে সব সমস্যা এবং অস্থিরতা দেখা দিয়েছে তা নির্বাচনের মাধ্যমে অনেকটাই কেটে যাবে বলে মনে করেন তিনি। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার আলোচনায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। অতিষ্ঠ হয়ে গেছে দেশের মানুষ। ইচ্ছাকৃতভাবে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন বিলম্বিত করছে বলেও অভিযোগ করেন তিনি। কেন জানি না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার না কিন্তু ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়।
বড় বড় যারা উপদেষ্টা আছেন অনেকেই তারা আবার এই রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছেন। আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আপনারা হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। আপনাদের মূল দায়িত্ব হচ্ছে সংস্কার করতে চান, সংস্কার করবেন, সেই সঙ্গে একটা নির্বাচন করবেন যে নির্বাচনটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। এটাই হচ্ছে এক প্রধান কাজ। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, শুধু সুন্দর কথা বললে হবে না, কাজ করে দেখাতে হবে। আমরা একটা কথা খুব পরিষ্কার বুঝি যে শুধু শুধু সুন্দর সুন্দর কথা বললেই কাজ হবে না, কাজ করে দেখাতে হবে। সংস্কার তো সবাই চায়, স্বস্তি চায়, বাজারে স্বস্তি চায়, নিরাপত্তা চায়, ওই দিকে একটু নজর দিতে হবে। তো প্রশাসনের নজর দিতে হবে, গভর্নেন্সের দিকে নজর দিতে হবে। ভারতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনার ষড়যন্ত্র চলছে, তাই দ্রুত নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলগুলোকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে। আজকে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের আহ্বান থাকবে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সমাপ্ত করে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা। দ্রুত নির্বাচন দিলে সব ষড়যন্ত্র ব্যর্থ হতে পারে বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সামনের বাংলাদেশ চলবে 24-এর মুক্তিযুদ্ধে অংশ নেওয়া তরুণদের আকাঙ্ক্ষা অনুযায়ী, আর নিজেদের মধ্যে ঐক্য না থাকলে দেশ ভারতের আগ্রাসনে পড়বে বলেও মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ভারতকে সতর্ক করে তিনি বলেন, বাংলাদেশে আগুন জ্বললে ভারতও নিরাপদ থাকবে না। ইফতেখার রেজার আরেকটি রিপোর্ট। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিভেদ নয় ঐক্য, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনের আয়োজন করে খেলাফত মজলিস। আজকের দ্বাদশ অধিবেশনের উদ্বোধন ঘোষণা করছি। সাবেক আমির মোহাম্মদ ইসহাকের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। সম্মেলনে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা। আমন্ত্রিত অতিথির বক্তব্যে জামায়াত আমির ইসলামী দলগুলোর প্রতি ঐক্যের ডাক দেন, আর বলেন যেন দলগুলোকে বিভক্ত করে কেউ অনৈতিক সুবিধা না নিতে পারে। সমস্ত সৃষ্টির স্রষ্টা যে বিধান দিয়েছেন তার বাইরে মানুষের জন্য কোনো মুক্তির পথ খোলা নেই। একমাত্র পথ হচ্ছে আল কোরআনের শাসন। এই শাসনের জন্য একটা জিনিসই প্রয়োজন, ঐক্য। তারপরে কি ঐক্য, এরপরে কি ঐক্য, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যেন আলিম ওলামা ইসলামের দলগুলার মাথার উপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশে আগুন জ্বালালে সেই আগুনে ভারতকেও জ্বলতে হবে বলে হুঁশিয়ার করেন তিনি। পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু নিজের বাড়িও সেফ না। বাংলাদেশে আগুন জ্বালাবেন, নিজের শান্তিতে থাকবেন, এটা কিন্তু সম্ভব না, এটা হয় না, ইতিহাস বলে না। সুতরাং একটু সাবধান, বুঝে শুনে চলেন। নতুন বাংলাদেশ তৈরির জন্য ভোটের অধিকার নিশ্চিত করে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখতে হবে বলেন রাজনৈতিক নেতারা। আমরা জিতেছি, এখন লড়াই হচ্ছে ওই যে আন্দোলনের মধ্যে দিয়ে স্লোগান উঠেছিল, এই বাংলাদেশ চাই না, নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ গড়বার লড়াই, যে ভোট কেড়ে নিয়েছিল, গণতন্ত্র কেড়ে নিয়েছিল, সেই গণতান্ত্রিক দেশ করতে চায়। আওয়ামী লীগ সবচেয়ে বেশি আক্রোশ মিটিয়েছে আলেম ওলামাদের উপর, আর করেছে সীমাহীন দুর্নীতি বলেন সম্মেলনে বক্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতা বদলের সাথে সাথে অনেক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড দখলের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফয়েজ বলেছেন, স্বাধীনভাবে কাজের পরিধি বাড়াতে নাম পরিবর্তন হচ্ছে এই কমিশনের। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ফেরাতে সদ্য নিয়োগ দেওয়া উপাচার্যরা দ্রুতই ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। অনেকে বেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতি বহাল রাখতে সপ্তাহ খানেকের মধ্যে নির্দেশনা আসছে বলে জানান ডক্টর ফয়েজ। রিপোর্ট করছেন রকন উদ্দিন। গণ-অভ্যুত্থান পরবর্তী সংকট কাটিয়ে কার্যক্রম শুরু করেছে সব বিশ্ববিদ্যালয়। তবে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা আর শৃঙ্খলা নিয়ে এখনও হিমশিম খেতে হচ্ছে অনেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বিশ্বাস রাখতে চান শিক্ষার্থীদের ওপর। বলছেন, প্রায় সব বিশ্ববিদ্যালয়ে যোগ্যতা সম্পন্ন উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে, ভূমিকা রাখবেন
তারাও। তারা এটা করতে পারবে ইনশাল্লাহ। আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই আমরা এগিয়ে যাব। রাজনৈতিক তকমা জুড়ে যাওয়ায় অনেক শিক্ষক ক্লাসে ফিরছেন না, আবার অনেককে আসতে বাধা দিচ্ছেন শিক্ষার্থীরাও। কি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য? এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছিল অনেকের জন্য। এত বাড়াবাড়ির কারণে ডেফিনেটলি দেয়ার আর প্রবলেমস। যারা শিক্ষক হিসাবে শিক্ষকতা করে আসছেন এবং ওটা করতে চাচ্ছেন, তাদেরকে সেই সুযোগটা দেওয়া উচিত। আমরাও যেন সীমা অতিক্রম না করি। এমন সময়ে আবার আলোচনায় গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে। শিক্ষার্থীদের সুবিধার্থে 2023-24 শিক্ষাবর্ষে 24টি বিশ্ববিদ্যালয় এ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করে, কিন্তু এবছর এরই মধ্যে গুচ্ছ থেকে বের হয়ে গেছে জগন্নাথ, খুলনা ও শাহজালাল বিশ্ববিদ্যালয়। একই ধারা অনুসরণের পথে আরও 4টি বিশ্ববিদ্যালয়। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীদের অনেকেই। মিনিস্ট্রি থেকে চিঠি পাঠানো হয়েছে, যারা গুচ্ছের মধ্যে ছিল তারা যেন গুচ্ছ দিয়ে ফিরে আসতে পারে। আবার 7-10 ডেজ টাইম আশা করি আমি জানতে পারবো। তারপরেও যদি আমরা দেখি যে না, আমাদের নিজেদের থেকে একটু এগিয়ে আসা দরকার, আমরা এগিয়ে আসবো। কাজের পরিধি বাড়াতে দ্রুতই নাম পাল্টাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এমনটা জানিয়ে ক্ষমতার পালাবদলের সাথে সাথে অনেক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড দখলের মতো ঘটনা মানা হবে না বলেও জানান ডক্টর ফায়েজ। যদি কোনো দুর্নীতির বিষয় না থাকে, আমরা চাইব যে প্রকৃত ভাবে যারা কন্ট্রিবিউট করেছিল দে টেক দ্য রেসপন্সিবিলিটি, এবং এখানে কোনো যদি ব্যত্যয় ঘটে থাকে সেখানে আমরা খুব বেশি সিরিয়াসলি ডিল করব। আর আমাদের যদি ওই যে বললাম হায়ার এডুকেশন কমিশন বা উচ্চশিক্ষা কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন হয়ে যায়, সেখানে আমরা হয়তো এই জায়গাগুলোতে আরও বলিষ্ঠ পদক্ষেপ রাখতে পারবো। বর্তমানে 115টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন রয়েছে। এর মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে 106টি বিশ্ববিদ্যালয়ে, কিন্তু এবারও 8টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে শিক্ষার্থীদের নিষেধ করেছে ইউজিসি। বছর বছর কেন এমন? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের জায়গাটা তারা সেখানে স্ট্রংলি সেটাকে আপহোল্ড করছে, সেখান থেকে তারা ফিরে আসেনি। এতে বিশ্ববিদ্যালয়গুলো বোঝার কথা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সচিবালয়ের 7 নম্বর ভবনের রহস্যজনক অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানের চেষ্টা করছে ওই ঘটনায় ঘটিত তদন্ত কমিটি। শনিবার বিকালেও তদন্ত কমিটির সদস্যরা বৈঠকে বসেন সচিবালয়ে। অগ্নিকাণ্ডের বিষয়টি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া পুড়ে যাওয়া বিভিন্ন কক্ষের আলামত সংগ্রহ করে তা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে কমিটি। বুধবার দিবাগত রাতে সচিবালয়ে আগুনের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 8 সদস্যের কমিটি গঠন করা হয়। 3 দিনের মধ্যে প্রাথমিকভাবে রিপোর্ট প্রদানের কথা রয়েছে এই তদন্ত কমিটির। উর্দিতে বাঙালি গণহত্যা রক্তের ছিটে 53 বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ শিরোনামে ভারতের গণমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বলছে, গত 27 ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রশিক্ষক দল বা প্রতিনিধি বাংলাদেশের কোনো সেনানিবাসে প্রশিক্ষণের জন্য আসার কোনো পরিকল্পনা নেই। এই দাবি ভিত্তিহীন। বাংলাদেশ সেনাবাহিনী তার চাহিদার ভিত্তিতে বিভিন্ন দেশ থেকে প্রয়োজনীয় গোলাবারুদ সংগ্রহ করে থাকে। সংবেদনশীল প্রতিরক্ষা বিষয়ে অজ্ঞতাপ্রসূত মতামত অনভিপ্রেত, অযাচিত এবং আপত্তিকর। এই প্রতিবেদন তৈরিতে সাংবাদিকতার রীতি অনুসরণ করা হয়নি উল্লেখ করে আইএসপিআর বলছে, প্রতিবেদন প্রকাশের আগে সংবাদপত্রটি বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের কোনো মন্তব্য বা ব্যাখ্যা গ্রহণ করেনি। এই উপেক্ষা প্রতিবেদনের নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়েও গুরুতর প্রশ্ন তোলে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবাদ লিপিতে। সারা দেশে সিএনজি গ্যাস স্টেশন বন্ধ রাখার সময় কমেছে 2 ঘন্টা। আগামী 1 জানুয়ারি থেকে সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। নতুন নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত 3 ঘন্টা সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সিএনজি স্টেশনগুলোর মালিকদের অনুরোধ এবং সিএনজি চালকদের আন্দোলন ধর্মঘটকে বিবেচনায় নিয়ে সরকারি সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা। বর্তমানে সিএনজি স্টেশনগুলোতে সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকে। ছাত্র গণ অভ্যুত্থানের সংহতি প্রকাশ করে আন্দোলনের কারণে চাকরি হারানো আরব আমিরাত এবং সৌদি আরবের শ্রমিকরা বিক্ষোভ করেছে প্রবাসী কল্যাণ ভবনে। কর্মসংস্থানে ফেরানো এবং দূতাবাসের দায়ী কর্মকর্তাদের শাস্তির দাবিতে ব্যাপক হট্টগোলের মুখে সভা শেষ না করেই চলে যান প্রবাসী কল্যাণ এবং কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। প্রবাসী কল্যাণ ভবনে 20 মিনিটের বেশি সময় জুড়ে বিক্ষোভ চলে শ্রমিকদের।
তাদের দাবি, দেশে ফেরার পরেও বিকল্প কর্মসংস্থান অথবা বিদেশে কাজে পাঠানোর বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমার কথাটা শুনেন না ভাই, আপনারা আগামীকাল 3টার সময় আমার সাথে আপনারা 7 জনের প্রতিনিধি আসবেন। এর আগে শ্রমিকরা বলেন, আরব আমিরাত ও সৌদি আরবে বিক্ষোভের পর তাদের নাম ওসব দেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয় দূতাবাসের সঙ্গে জড়িত কয়েকজন। ওনারা একটা লিস্ট করছে, মূলত লিস্ট করে এটা সিআইডির অফিসে পাঠাইছে। বলা হয়েছে আমরা জঙ্গি, আমরা উগ্র, আমরা বাংলাদেশে দাঙ্গাবাজি করে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছি। আমরা চাইছিলাম যে উকিল নিয়োগ করতে, জেলখানায় আসিয়া তারা এগুলি আমাদেরকে করে নেই। অনেকের অভিযোগ, দেশ দুটিতে কর্মসংস্থানের বিষয়ে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। সরকারি খাতাতে আমাদের এখনো লিস্ট হয় নাই, তো আমরা চাই যে আমাদের লিস্ট হোক। এখন আমাদের দাবি একটাই এবং লক্ষ্য উদ্দেশ্য একটাই, আমরা ডক্টর ইউনূস স্যারের সাথে সাক্ষাৎ চাই। ধর আমাদের যে ভাইটা বললেন যে আপনাদের নো এন্ট্রি ভিসা তুলে দেওয়ার জন্য, এটা আপনারা একটু নিজেরা ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, যে আরবের একটা দেশ নো এন্ট্রি দেশ দিয়েছে, আমাদের স্যার বলবেন অবশ্যই, বললে এটা তুলে নিবে। যাই হোক, আমাদের চেষ্টা থাকবে। বেসরকারি যারা পাঠায় ওটা তো ভাই আমাদের কিছু করার নাই, আমরা ওনাদের সাথে মিটিং করে রিকোয়েস্ট করব, এর বাইরে আমাদের কিছু করার নাই। দুবাই ও সৌদি ফেরত শ্রমিকদের 80 জনের প্রত্যেককে 50,000 টাকার চেক তুলে দেয় প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বিশ্ববাজারে কিছুটা বেড়েছে তেলের দাম। বড়দিনের ছুটির মধ্যে এই দাম বাড়ার কারণ হলো বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ অর্থনীতি চাঙ্গা করতে আরও প্রণোদনা দেবে এবং পরিণামে তেলের চাহিদা বাড়বে এই আশা। এছাড়া যুক্তরাষ্ট্রের কৌশলগত ভান্ডারে মজুদ কমেছে, এই খবরেও বাজারে চাঙ্গা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম 0.2% বা 11 সেন্ট বেড়ে ব্যারেল প্রতি $73.69 উঠেছে। সেই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড বা WTI ক্রুডের দাম ব্যারেল প্রতি 0.2% বা 15 সেন্ট বেড়ে $70.25 উঠেছে। জনগণের ধারণা, সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন দেরি করছে ফখরুল। আগামীর বাংলাদেশ চলবে তরুণদের আকাঙ্ক্ষায় ডক্টর শফিক। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।